সরকারের এক্সিট তো আসলে সরকার অলরেডি বলে দিয়েছে, তারা তো নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই, এবং নির্বাচনের এই আলাপটাও আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয় বরাবরই। গত বছর সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি একই কথা বলা হচ্ছে যে ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হবে। এইটা বলবার পিছনে যে প্রস্তুতি দরকার, তারা ইলেকশন কমিশন গঠন করা, বারবার বলা, ডেকে আনা, সবগুলো তারা অলরেডি বলেছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, এটা কন্টিনিউ চলছে এবং চলবে। এরপরে হচ্ছে মাস ঠিক করে দিয়েছে, এপ্রিলের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হবে। যদি সংস্কার বিচারের ব্যাপারে আমরা একমত হই, ফেব্রুয়ারিতে হতে পারে, এরকম একটা ওয়াদা, ইনফর্মাল ওয়াদা তারেক রহমানের সাথে করা হয়েছে। কিন্তু রুমিন যেটা বললেন যে স্পেসিফিক একটা ডেট তো আসলে আমরা জানি না কেউই, সেটা সরকার মাসও জানি না, সেটা দিয়ে দিলে কি এপ্রিলের কথা বলেছে, এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছে, আবার ফেব্রুয়ারির কথা হতে পারে, ফেব্রুয়ারি থেকে যদি পারা যায়, যদি কিন্তু তবে আছে এর ভিতরে আর কি। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে দাবি আছে। ব্যারিস্টার আসরজন ফুয়াদ, আপনার কাছে জানতে চাই এটা কিভাবে হতে পারে এবং এটা যে প্রয়োজন না সেই মতটাও আছে, আমি শুনবো আপনার কথা শুনে। প্রথম কথা হচ্ছে এটা কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে। আমি যে আগে বলেছি যে আমরা কি ভুল করেছি, তার ভিতর একটা তো বললাম জাতীয় সরকার না করতে পারাটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে 106-এ সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া এবং কনস্টিটিউশন সাসপেন্ড না করা ইমিডিয়েটলি, এইটা হচ্ছে আমাদের হিস্টোরিক সেকেন্ড ভুল। এইটার মাসুল দিতে হবে এখন জুলাই সনদের মধ্য দিয়ে। কিভাবে করতে হবে সেটা হচ্ছে জুলাই সনদকে আপনার সুপ্রিম রেভলিউশনারি প্রোক্লামেশন আকারে ঘোষণা করতে হবে, এবং যেটার মাধ্যমে হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন টু দ্য এক্সটেন্ট সাসপেন্ড হয়ে যাবে, যেটা এটার সাথে কন্ট্রাডিক্ট করবে। কনফর্মিটিতে থাকলে হচ্ছে এটা অ্যালাউড হবে, কাজ কন্টিনিউ করবে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলাম, ধরেন 12 তারিখ হবে ফেব্রুয়ারিতে। আপনার কাছে মনে হচ্ছে দেশ স্টেবল হয়ে যাবে? আজকে যা যা সংকট নিয়ে আপনি আলোচনা করছি, এগুলো সব বন্ধ হয়ে যাবে? আপনার আমি একটু আসি, কিছুই বন্ধ হবে না। তখন বলবে, তখন যে তর্কটা নতুন করে আসবে, তাহলে আগিয়ে নিয়ে আসা যেত কিনা, এত দেরি করার কি দরকার? যদি প্রস্তুতি থাকে ডিসেম্বরে দিয়ে দেন ইলেকশনটা, আরো 2 মাস আগায় দেন। আপনারা চালাইতে পারছেন না, সম্মানজনক এক্সিটের আলোচনা চলছে। আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনার কি মনে হয় যে নির্বাচন কি দেওয়ার মতো পরিস্থিতি কিনা, বা ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে দিতে পারবে কিনা? যদি এখন বড় দল সাপেক্ষে বলেন, তাদের প্রস্তুতির ঘাটতির কোনো অভাব নাই। না, আমি আইন শৃঙ্খলার কথা ওইটাই বলছি, সবকিছু মিলাই বলছি। যে বড় বিএনপির জন্য প্রস্তুতির কথা বলেন, বিএনপির সকল প্রস্তুতি আছে। বিএনপির নেতা কর্মীরা যারা নির্বাচন করবেন, শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা রেডি আছেন, তাদের সংগঠন আছে, ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত মারামারি করবার লোক আছে, সবকিছু আছে, ব্যাপক আয়োজন আছে বিএনপির, কোনো আয়োজনে ঘাটতি হবে না। এবং এমনও হইতে পারে 73 এবং 2018-র নির্বাচনও হয়ে যেতে পারে। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনের দিন তারিখ দিলেই একটা ভালো নির্বাচনের নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না। কারণ যেই লেভেলের নিয়ন্ত্রণ মাঠ পর্যায়ে দরকার প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর, সেইটা এই সরকারের এখনো নাই। এবং এই দায়টা এই সরকারের না। আসলে একটি ভালো নির্বাচন দিতে পারবে মনে করেন? ইচ্ছায় কোনো ঘাটতি নাই, কিন্তু প্রথম থেকে তারা যেটা পারে নাই সেটা হচ্ছে আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্লেস করে যে অথরিটি কায়েম করা দরকার ছিল আমাদের আর্ম ফোর্সেসের ভিতরে, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, গোয়েন্দা সংস্থার মধ্যে, সচিবালয়ের মধ্যে, এইটা তারা করতে পারে নাই। পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানীর বাইরে আপনি বলেন তো? তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো? কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন? কটা পলিটিশিয়ান এসছে বাপের জমিদারি থেকে? ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে। আমি জেনে বলছি আপনাকে, সকল দলেরই এক চিত্র। ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো 2-3 পুরুষের তো দূরেই থাক, এক পুরুষের শিক্ষাও খুঁজে পাবেন না। তো তারা অনেকগুলো বিষয়ে আমরা কথা বলবো না, আমি শেষ করছি। সো নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে, সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে ঢুকতে পারি, কিন্তু এটা তো ইয়াবা ব্যবসার মতো, এটা তো হেরোইন ব্যবসার মতো, আমি তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব। সো আমি বরং সরকারি দলের সঙ্গেই থাকি। এখানে নীতি আদর্শের কোনো কারবারই নাই, এখানে নীতি আদর্শের কোনো বিষয় এখানে কাজ। এই জায়গা থেকে আমরা বের হতে পারলাম না? পার হতে পারি নাই তো। 12 থেকে আমরা চাইছি, আপনাকে কে বললো 12 হতে আমরা চাইছি? নাহলে এত বড় একটা সুযোগ 1 বছরে আমরা হেলায় হারালাম কি করে? এই যে নতুন নতুন ছেলেরা যাদের উপরে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ বাজি ধরেছিল, সেই ছেলেরা প্রাডো নিয়ে ঘুরতে হয় কেন? সেই ছেলেরা রিক্সাওয়ালা পিতার সন্তান হয়ে তাকে 6 কোটি টাকা 7 কোটি টাকার চেক বাড়িতে জমাতে হয় কেন? তার মানে তার তো পুরো ফিলসফিটাই আমাদের পলিটিক্সের যে মূল ধারা। রাজনীতিতে ঢোকো,
টাকা কামাও, রাজনীতিতে ঢোকো, সম্পদ বানাও, এই দিকে চলে গেছে। তো কোথায় আমাদের ভিন্ন ধারার পলিটিক্স? রাইট। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জেসিন। দর্শক, অগাস্ট আজ ঠিক এই সময় 1 বছর আগে যারা কাঁধে কাঁধ রেখে যুদ্ধে ছিল শেখ হাসিনাকে পতনের জন্য, সেই শক্তিগুলোর মধ্যে আমরা বিরোধ দেখছি। বিরোধ এমন পর্যায়ে যেন এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আমরা দেখছি এমন কথাও সামনে আসছে যে ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা, এরকম অনেকের পরিচয়ও সামনে এসেছে। এবং এই অভিযোগ যদিও খারিজ করা হয়েছে, কিন্তু এই যে তথ্যগুলো সামনে আসছে, এই তথ্যগুলো ভয়ানক। এক একটি প্রশ্ন আরও অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। আর পাশাপাশি আরও একটি কথা বলা জরুরি যে আসলে কি ফ্যাসিজমের পতন হয়ে গেছে কিনা। তবুও আমার মনে হয় সেই প্রশ্নটিও সামনে এসেছে যে এই বিভেদ আসলে নতুন আরেকটি লড়াই সামনে এনে দিচ্ছে কিনা। আজ আমরা এই বিষয়গুলোতে কথা বলবো। আমাদের সাথে আজ আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রুমিন সাবেক সংসদ সদস্য এবং নিশ্চয়ই বিএনপি নেত্রী, এবং আরও আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। যে প্রসঙ্গটি দিয়ে আসলে শুরু করলাম, সেই প্রসঙ্গেই যদি আমি আসি, তাহলে এই যে ছাত্রলীগ পরিচয় দিয়ে তারা রাজনীতি করেছে, যারা শিবির আসলে করত, এবং যে অভিযোগটা আমার মনে হয় যে রুমিন আপনি দেখেছেন যে অভিযোগটা এসেছে, এবং সেই যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়েও বাধা এসেছে। যদিও সেটা সাদিক কায়েমের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং সাদিক সেটা আবার বলছে যে সেটা সত্য না, এই ন্যারেটিভটা সত্য না, কিন্তু পুরো বিষয়টাই আমাদের মাঝে এমন প্রশ্ন এনে দিচ্ছে যে এখন কে সুপ্ত কে গুপ্ত, কোথায় কে কী করেছে, সেই বিষয়গুলো ধোঁয়াশা লাগছে। আপনার একটু মন্তব্য শুনতে চাই আগে, আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা কেবলমাত্র যে রাজনৈতিক এক ধরনের মুনাফেকি তাই নয়, এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা। দেখুন, আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা, তাদেরকেও তো দেখেছি একসময় ছাত্রলীগের হয়ে কাজ করেছেন। সঙ্গে মিশে না থাকতাম তাহলে আমাদেরকে যেভাবে টর্চার করা হচ্ছিল, আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে, একটা সামান্য ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে, যে কোনো রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল না, তাকে যেভাবে দফায় দফায় মেরে তার মৃত্যু এনশিওর করা হয়েছে, সেখানে শিবির পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করাটা সেই সময় তাদের জন্য কতটুকু সম্ভবপর ছিল সেই প্রশ্ন তারা তুলতে পারে। তবে একই সঙ্গে পাল্টা উদাহরণ তো আমরাও দিতে পারি যে আমাদের ছাত্র দলের ছেলেদের উপরও তো কম নির্যাতন হয়নি, বিএনপি পুরো দলটির উপরও তো নির্যাতন কম হয়নি। কিন্তু আমার মনে হয় না আপনি একটি উদাহরণও দেখাতে পারবেন যেখানে দেখা যাচ্ছে যে একজন ছাত্রদল কর্মী বা যুবদল কর্মী বা স্বেচ্ছাসেবক দলের কর্মী কিংবা অন্য কোনো ভাতৃপ্রতিম বা অঙ্গ সংগঠনের কোনো কর্মী আওয়ামী লীগ পরিচয় বা আওয়ামী লীগের কোনো ভাতৃপ্রতিম সংগঠনের পরিচয়ে তারা রাজনীতি করেছে। সো এখানে পলিটিক্যাল ক্ল্যারিটির একটা বিষয় আছে, এবং এই ধোকাটা তো কেবলমাত্র নিজের কর্মী সমর্থককে ধোকা দেয়া নয়, এটা একই সঙ্গে দেশের মানুষকেও ধোকা দেয়। এবং এই ফলে যেটা হয় যে অনেকেই আছেন যারা হয়তো একসময় সত্যিই ছাত্রলীগ করতেন, কিন্তু এখন দুর্দিন দেখে তারা মনে করছেন যে না, এখন শিবিরে ঢুকে গেলে হয়তো বা তাদের জন্য কিছুটা হলেও সুবিধা হতে পারে। আবার একইভাবে যারা একসময় শিবির করতেন আওয়ামী লীগের সময়, তারা মনে করছেন কিছুটা লীগের সাথে মিলে হলেও সুবিধা হতে পারে। সো আননোন ফেসের এটা হচ্ছে সুবিধা। তারা যখন যে দল পাওয়ারে থাকে বা যখন যে দল ক্ষমতার কাছাকাছি থাকে, সেই দলের হয়ে তারা কাজ করেন, এবং অনেক সময় দেখা যায় সেই দল থেকে নানান রকম সুযোগ সুবিধাও তারা পান। সো এটা নানানভাবে তাদের জন্য একটা সুবিধাজনক জায়গা তৈরি করে দেয়। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার কাছে শুনতে চাই, আসলে এখানে তো নীতি এবং কৌশলে বিষয়টা চলে এসছে। আমরা দেখছি যে অপকৌশল গ্রহণ করেছে যারা সেখানে ছাত্রলীগের নানা পদ ছিল। সবচেয়ে গুরুতর অভিযোগ হচ্ছে তাদের অনেকে আবার নিজেরই দলের কর্মীদের টর্চার পর্যন্ত করেছে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করার জন্য, আরও ভালো পজিশন পাওয়ার জন্য। এই যে রাজনীতির যে কৌশল, এটা তো অত্যন্ত খারাপ। এটা কি প্রভাব আলটিমেটলি রাখলো, আপনি একটু বলেন। ধন্যবাদ। শুরুটা আসলে গোড়ায় যেতে হবে। গোড়ার জায়গাটা হচ্ছে যে বাংলাদেশে ৭১কে কেন্দ্র করে যে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাটা হয়েছে, এই ব্যবসাটা দিল্লি এবং কলকাতার বয়ানের যে ডিসকোর্স যারা তৈরি করেছেন গত ৬ দশক ধরে,
এই অপরায়ণের রাজনীতিটাকে মাথায় নিয়ে এই প্রসঙ্গটাকে দেখতে হবে যে কারা প্রতিনিয়ত এই রাষ্ট্রের বিভিন্ন শ্রেণীর নাগরিকদেরকে অপর করেছেন। আপনি দেখেন যুদ্ধের পরে ইমিডিয়েটলি আমরা দেখলাম যে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠী যারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে হাজারে হাজারে, তাদেরকে শেখ মুজিব বললেন বাঙালি হয়ে যাওয়ার জন্য। কেন? কারণ আমাদের সংবিধানে বাঙালি জাতীয়তাবাদকে মুক্তিযুদ্ধের অংশ হিসাবে বলা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আকারে এটা থাকবে, যেটার প্রতিবাদ তারা করেছেন। এখন বাঙালি হয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে আপনি কি বলবার চেষ্টা করেছেন? তাকে আপনি অপর আকারে স্বীকৃতি দিলেন। এই অপর তখন ফাইট করলো এই রাষ্ট্রকে যে আমি আসলে অপর এই হিস্সাটা মেনে নিব না, কারণ এই দেশটা আমারও। এবং এটা রেজাল্ট দেখলাম আপনার জনসংহতি সমিতি সন্তুল আরমারা মিলে সেই ৭২ থেকে অস্ত্র নেওয়া শুরু করলো, নিতে নিতে ৩০ বছর ৩৫ বছর রাষ্ট্রে একটা ইনসার্জেন্সি চললো, ব্যাপকভাবে চললো। কেন করেছে? কাকে আপনি দায়ী করবেন? আপনি কি শুধু সন্তুল আরমা, চাকমা জনগোষ্ঠী, ইউপিডিএফ এর ছেলেমেয়েরা যারা অস্ত্র হাতে আন্দোলন করেছে, সার্টেনলি তাকে আপনি দায়ী করতে পারবেন, কিন্তু রুট কজটা ক্রিয়েট কে করেছে? দ্বিতীয়ত দেখেন মুক্তিযুদ্ধের ব্যবসাকে কেন্দ্র এই রুট করে কজটা ক্রিয়েট যে করেছে নিশ্চয়ই তার একটা দায় অবশ্যই আছে, কিন্তু সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই রুট কজটা কিন্তু শুধুমাত্র যাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে তাদের জন্য তৈরি করা হয়নি। নিশ্চয়ই সেখানে অবাঙালি যারা ছিল তারা কি তাহলে বাঙালি পরিচয়ে সুপ্ত হয়ে বেঁচে ছিল? তা তো না। কিন্তু সে তো অস্ত্রধারী, মানে রাষ্ট্রের বিরুদ্ধে সে যুদ্ধ করছে, মানে কি যে এই রাষ্ট্রের সভরেন্টিকে সে চ্যালেঞ্জ করতেছে, অথচ এই রাষ্ট্রের সভরেন্টির জন্য তো সে 2 বছর আগে ফাইট করলো না। সেটা তাহলে আপনি পুশ করলেন কিনা? রাইট, কিন্তু না, ঠিক আছে, আমার মনে হয় যে ওই উদাহরণটার সাথে এই উদাহরণটা ঠিক এক্স্যাক্টলি যায় না। ব্যাপক মিল আছে, আমি শেষ করি, আপনি দেখবেন ব্যাপক মিল আছে। অপরায়ণের রাজনীতির সমস্যাটা হচ্ছে ভিন্ন ধর্মী রাজনৈতিক দলগুলো বাংলাদেশে স্বাধীনভাবে অপারেট করতে পারবে না কেন? যাকে আমি পছন্দ করি না, শিবির কি কোনো নিষিদ্ধ ছাত্র সংগঠন ছিল? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না? ছাত্রদল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল? সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে না? তাকে কেন নাই করে দিতে হবে? আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন, তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে। এটা খুবই নরমাল একটা ব্যাপার। আপনি নিয়েছিলেন বাঁচার জন্য তরিকা বেছে নিয়েছিলেন? না, সবাই আমার মতো তো সবাই নেয় নাই, বাট বাকিরা তো নিয়েছে। বাংলাদেশে সবাই কি আমার মতো করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে? রুমিনের মতো করে বলেছে? বহু নেতাকে তো বাংলাদেশের এখন যারা দিনরাত টকশো মাতিয়ে তুলছেন, বড় বড় বিগ শট আসছেন, তারা কয়জন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন? রাতের বেলা ঝগড়া করার লোক তো রুমিন ছাড়া খুব বেশি চোখে পড়ে নাই। না, কিন্তু ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যখন এই ছাত্রদের নিয়ে কথা বলছি এবং ক্যাম্পাস নিয়ে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে কথা বলছি, সেখানে গণরুমে টর্চারের কথা আমরা জানি, কিন্তু এটা একটা ভয়ানক তথ্য কি নয় যে সেই গণরুমে টর্চার করতো যারা, তারাই পরবর্তীতে দেখা গেল যে শিবিরের সাথে জড়িত ছিল এবং তারা তাদেরই সহপাঠী ভাই এবং একই দলের সাথী ভাই বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি অপরাধ পলিটিক্যাল ক্রাইসিসের সাথে মিলায় দেখা যাবে না। না না, কাউকে যদি কেউ মারধর করে, এটা একটা ফৌজদারি অপরাধ, অন্যায় কাজ, তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে, এটা হলো বাস্তবতা। কিন্তু গত 16 বছর কি আমরা দেখি নাই ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ধরে ধরে পিটায়ে আধামরা করে তারপরে শাহবাগ থানায় দিয়ে আসছে? ছাত্রলীগকে কে বলেছে? কয়দিন বলেছে? আপনি এই অপরায়ণের রাজনীতিটা কেন তৈরি করছেন? আজকে দেখতে পারতেছি পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে, ছাত্রদল বলছে শিবির ওই মিটিংয়ে থাকলে আমি যাব না, বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিংয়ে যাব না। তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায়? আচ্ছা, তাহলে এই অপরায়ণের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকা এবং পরিচয় গোপন করে থাকা, এই সংকটগুলো এইভাবে তৈরি হয়েছে। কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না, এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে, যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাতের রাজনীতি করে থাকলে পরিচয় এখন সাডেনলি সব আমলারা বিএনপি হয়ে গেছে না, আমরা জানি না, গোপন করেছে। গত 16 বছর যে আমলারা আওয়ামী লীগের পা চাটছে, যারা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান হয়ে গেছিল, তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি। আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে, এই গল্প আমরা জানি না। তাহলে প্রশ্ন হচ্ছে শিবিরকে এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এটা দিল্লির বয়ানের ভিতরে আমরা ঢুকে যাওয়া। আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি,
আমাদেরকে নির্মোহভাবে এগুলো আলোচনা করতে হবে সবাইকে। সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে, ঠিক আছে, এখানে শিবিরের সমস্যা না। ঠিক আছে, কিন্তু আমি রুমিনকে এখানটায় রুমিনকে আমি জিজ্ঞেস করব, সময় দেব, কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার সুজন ফুয়াদ আপনার জন্য। সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা, সেই প্রশ্নটা রাখলাম। গণ অভ্যুত্থানের বিপক্ষে যে কোনো বক্তব্য আসলেই আমাকে এটা ক্রিটিক করতে হবে যে এইটা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা। কারণ এই গণ অভ্যুত্থানে ছাত্রদলও জীবন দিয়েছে, শিবিরও জীবন দিয়েছে, বিএনপিও জীবন দিয়েছে, হেফাজত, জামাত, এনসিপি সবাই জীবন দিয়েছে। কিন্তু আমরা যেটা রুমিন যেটা বললো যে ছাত্রদলের বিরুদ্ধে, আপনিও বলেছেন অপরায়ণ রাজনীতির শিকার তো ছাত্রদলও হয়েছে, তো ছাত্রদল কিন্তু আবার আওয়ামী লীগ করেছে, সেই উদাহরণ আমি বহু ঘটনা জানি। ছাত্রদলের ছেলেপেলেরা ছাত্রলীগের কমিটিতে গেছে, আবার রিসেন্টলিও তো ছাত্রলীগ করা ছেলেপেলে পদস্থানে তারা ছাত্রদলের কমিটিতে আসছে না, সমালোচনা হচ্ছে না, বহিষ্কার করেছে। আপনারা তাহলে যারা ছাত্রদলের ছেলেপেলে ছাত্রলীগ করেছে এবং আবার ফিরে আসছে তাদের গ্রহণ করছেন কেন? দেখুন, তারা তো আর পরিচয় দিয়ে বলছে না যে আমি ছাত্রলীগ করতাম এখন ছাত্রদল করতে চাই। বিষয়টা তো আসলে এরকম না। আমাদের রাজনীতির গোড়ার যে সমস্যা, আমি ফুয়াদ ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে আদার্স করে দেওয়া, অন্য করে দেয়া, অপর করে দেওয়া, অ্যাজ ইফ এমন একটা কালচার 15 বছরে তৈরি হয়েছিল যে যদি আপনি আওয়ামী লীগ না করেন, সেটা হার্ডকোর আওয়ামী লীগ হতে পারে, সফট আওয়ামী লীগ হতে পারে, মিডিয়াম আওয়ামী লীগ হতে পারে, যে কোনো ফরম্যাটেই হোক আপনাকে আওয়ামী লীগের ওই খোলসের ভেতর, বয়ানের ভেতর থেকে কাজ করতে হবে। এবং যদি আপনি সেটার সঙ্গে ফিট ইন করে কাজ করতে পারেন, তখনই কেবলমাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই অধিকারগুলো আপনার ভোগ করার কথা সেগুলো আপনি ভোগ করতে পারবেন। এর বাইরে আপনি যদি আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেন, আওয়ামী লীগের ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান, আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন, আপনাকে জীবন দেওয়া থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত যে কোনো ধরনের কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। সো এই যে একটা ভীতি তৈরি করে দেয়া, এবং 15 বছর কিন্তু অনেক লম্বা সময়। আমরা চট করে বলে ফেলি 15 বছর, 15 বছর ইজ আ লং টাইম। যে ছেলেটার জন্ম হয়েছে সে এখন কিশোর, সে তারুণ্যের দিকে যাত্রা করেছে। সো 15 বছরে যখন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে জিনিসটা প্রথিত হয়ে যায় যে তুমি সরকারি বয়ানের বাইরে, সরকারি দলের বয়ানের বাইরে যদি ভিন্ন মত লালন করো, পালন করো, তোমাকে যে কোনো কনসিকুয়েন্সের জন্য রেডি থাকতে হবে। এখন যারা বেঁচে থাকার জন্য ওই প্রসেসটা নিয়েছে, অবলম্বন করেছে, ছাত্রদলে যদি কেউ করে থাকে বা বিএনপিতে যদি কেউ করে থাকে, শিবিরে যদি কেউ করে থাকে, তাদেরকে ভবিষ্যতে ট্রাস্ট করার জায়গায় আমরা কি আশা করব? দেখুন, আমরা যদি পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে না পারি, আমরা কিন্তু 1000 কর্মী, 5000 কর্মী, 10,000 কর্মী বদল করে বা তাদেরকে অবিশ্বাস করে বা তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলে কোণঠাসা করে রেখে আমরা পলিটিক্স করতে পারবো না। রাজনীতির গোড়ার সমস্যাটাকে, একটা তো ফুয়াদ ভাই বললেন যে আদার্স করে দেয়া এবং তাকে সকল রকম ঝুঁকির মুখে ফেলে দেয়া, আর 2 হচ্ছে লোভের রাজনীতি। কারণ একটা সময় আমি যখন ছোট ছিলাম, আমার বাবার পলিটিক্স আমি দেখেছি এবং তার কাছ থেকে যে বয়ানগুলো শুনেছি যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, খুব সাদামাটা জীবনযাপন হবে কিন্তু চিন্তাটা হবে অনেক উচ্চ মার্গের। আর এখন হচ্ছে প্লেন থিঙ্কিং হাই লিভিং এর যুগ। পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানীর বাইরে আপনি বলেন তো? তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো? কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন? কটা পলিটিশিয়ান এসছে বাপের জমিদারি থেকে? ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে। আমি জেনে বলছি আপনাকে, সকল দলেরই এক চিত্র। ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো 2-3 পুরুষের তো দূরেই থাক, এক পুরুষের শিক্ষাও খুঁজে পাবেন না। তো তারা এখন অনেকগুলো বিষয়ে বড় বড় জায়গায় চলে গেছে। না, আমি শেষ করছি। সো নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে, সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে ঢুকতে পারি, কিন্তু এটা তো ইয়াবা ব্যবসার মতো, এটা তো হেরোইন ব্যবসার মতো, আমি তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব। সো আমি বরং সরকারি দলের সঙ্গেই থাকি। এখানে নীতি আদর্শের কোনো কারবারই নাই, এখানে নীতি আদর্শের কোনো বিষয় এখানে কাজ। এই জায়গা থেকে আমরা বের হতে পারলাম না, পার হতে পারি নাই তো। 12 থেকে আমরা চাইছি, আপনাকে কে বললো 12 হতে আমরা চাইছি?
নাহলে এত বড় একটা সুযোগ এক বছরে আমরা হেলায় হারালাম কি করে? এই যে নতুন নতুন ছেলেরা যাদের উপরে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ বাজি ধরেছিল, সেই ছেলেরা প্রাণ নিয়ে ঘুরতে হয় কেন? সেই ছেলেরা রিক্সাওয়ালা পিতার সন্তান হয়ে তাকে 6 কোটি টাকা 7 কোটি টাকার চেক বাড়িতে জমাতে হয় কেন? তার মানে তার তো পুরো ফিলসফিটাই আমাদের পলিটিক্সের যে মূল ধারা, রাজনীতিতে ঢোকো টাকা কামাও, রাজনীতিতে ঢোকো সম্পদ বানাও, এই দিকে চলে গেছে। তো কোথায় আমাদের ভিন্ন ধারার পলিটিক্স? রাইট, ব্যারিস্টার আসিফ ফুয়াদ, আমরা দেখছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারা ঠিক আওয়ামী রাজনীতির দ্বারাই আবার প্রভাবিত, যে আওয়ামী লীগ যা করেছে এখন আওয়ামী লীগকে বিদায় করে আমরা সেইটাই করব। সেই জায়গাটায় পরিবর্তন আমরা কেন আনতে পারলাম না? আমি শুনবো আপনার কাছে, ঠিক সেই জায়গায় আসবো, কিন্তু তার আগে আমরা যে আলোচনাটা করছিলাম যে একে অপরকে দোষারোপের যে রাজনীতি আমরা দেখছি, এর মাঝে একটু আমি উল্লেখ করি। আপনি জানেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের তিনি লিখেছেন, অভ্যুত্থান পরবর্তী জামাত শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন সাবেক সভাপতি এবং এক শিবির নেতার বউ মূলত এই হিস্যার বিষয়টি ডিল করতেন। আপনি জানেন কোন হিস্যা? সচিবালয় থেকে মন্ত্রণালয়, আমলাতন্ত্রের সব জায়গায় নিজেদের মতাদর্শের লোকজন বসানোর ক্ষেত্রে লিয়াজ করেছেন মূলত এই দুই ব্যক্তি। এরপর আমরা আবার পাল্টা মন্তব্য শুনছি, যেটা সাদেক কায়েম বলেছেন, আমরা তাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করেছিলাম। ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা এবং আমাদের গণ অভ্যুত্থানের বিপক্ষে শক্তির ট্র্যাপটা দেখেন। এর আগে তারেক রহমানের ব্যাপারে গালাগালি করা নিয়ে বলেছিলাম আপনার এই সতী, যে কিভাবে আমাদের অভ্যুত্থানের বিপক্ষের শক্তিগুলো ট্র্যাপ করছে পলিটিক্যাল পার্টিগুলোকে। আল জাজিরা একটা ডকুমেন্টারি করেছে, এই ডকুমেন্টারিটার পিছনে জুলকারনাইন সায়ের তাদের যে ইনভেস্টিগেশন ইউনিটে কাজ করেন, সায়ের ভাই হিস্টোরিক্যালি অনেক রোল প্লে করেছেন গণ অভ্যুত্থানের পক্ষে। তার প্রোডাকশনে যে একটা ডকুমেন্টারি হলো, ডকুমেন্টারিটা খুব ভালো হয়েছে। গ্যাপটা দেখেন, গণ অভ্যুত্থান নিয়ে আপনি একটা ডকুমেন্টারি করেছেন যেখানে আসিফ নাই, নাহিদ নাই, মাহফুজ নাই, নুসরাত নাই, সার্জিস নাই, হাসনাত নাই। ডিবিতে তাদেরকে যে ডিটেইন করে রাখা হলো, অত্যাচার নির্যাতন করা হলো, টোটাল স্টোরিটা নাই। সাদেক কায়েমের অবদান আপনি তুলে ধরেন, কোনো সমস্যা নাই। আপনি বিএনপি নেতাদের অবদান তুলে ধরেন, সমস্যা নাই তো। আপনি সরকার পক্ষে যারা দায়িত্ব পালন করছে তাদের অবদান তুলে ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু গণ অভ্যুত্থানের ওরা কি ফেস ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের? যাদের নেতৃত্বে, যাদের ডাকে কোটি কোটি মানুষ আসছে। আমার লাইনের ফ্রেন্ডও শাহবাগে গেছে, স্লোগান দিয়েছে এবং সে বলেছে আমি নাগরিক আকারে এসেছি, দলের নেতাকর্মী হিসেবে আসি নাই। আমরা সবাই তো ওদের ডাকিতেই প্রোগ্রাম কর্মসূচি বাস্তবায়ন করেছি। তাহলে আল জাজিরার ডকুমেন্টারিটা পরিকল্পিতভাবে সবচেয়ে বড় স্টেক হোল্ডার গণ অভ্যুত্থানের তাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে বাদ দিয়ে দেওয়ার মধ্য দিয়ে কি হয়েছে দেখেন, ক্রেডিটের একটা ওয়ার, ক্রেডিট ওয়ার দুই পক্ষের ভিতরে জারি করে দিয়েছে। আসলে কার রোল বেশি ছিল, কার রোল কম ছিল। আল জাজিরা স্ট্যাম্প করে দিয়েছে তোমার রোল বেশি ছিল, অথবা আল জাজিরা যেহেতু তোমাকে সিল দেয় নাই, তোমার কন্ট্রিবিউশন নাই অথবা নাই হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এইটাকে এখন কাউন্টার করতে হচ্ছে যে আসলে সাদেক কায়েমের রোল কতটুকু ছিল, শিবিরের কতটুকু ছিল, এটাকে আবার বাকিরা কাউন্টার করছে আসলে তাদের রোল কতটুকু ছিল। প্রসেসে দেখেন দিন শেষে কিন্তু সবার ফায়ার ফাইটিং করতেছে। ফায়ার ফাইটিংয়ের মধ্য দিয়ে যেটা এন্ড হচ্ছে সেইটা হচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো নিজেদেরকে এখন আর প্রতিপক্ষ ভাবছে না, শত্রু ভাবছে। পরশুদিন দেখেন ছাত্রদের একটা বড় সমাবেশ করেছে শাহবাগে। এনসিপি 1.5 মাস আগে বলে দিয়েছে তারা শহীদ মিনারে তাদের শেষ প্রোগ্রামটা করবে। সবাই জানি আমরা আগে থেকে। ছাত্রদল কেন একই দিনে প্রোগ্রাম রাখলো? আগের দিন করতো, শুক্রবার করতো, পরের দিন করতো। একই দিন 2টা পরীক্ষা ছিল, 2টা সমাবেশ কি পরিমাণ ক্যাওয়াস তৈরি করেছে। তাহলে এই যে শোডাউনের পলিটিক্সের মধ্য দিয়ে আমরা যেটা করছি, আমরা আমাদের গণ অভ্যুত্থানের শত্রুদের পাতা ফাঁদে পা দিচ্ছি। বরং সবাই মিলে আলাপ করা দরকার ছিল যে আসেন সবাই মিলে এত কথা বলি। গুরুত্ব দিতে হবে কেন? যেমন আপনি আল জাজিরা যে ডকুমেন্টারিটার কথা নিয়ে আসলেন, সেখানে যেহেতু আমি মিডিয়ার কাজ করি, আমি জানি যে সময়ের একটা ব্যাপার থাকে, নিতে গেলে অনেক মানুষের নিতে হয় এবং হয়তো একটা বয়ান সামনে আনা দরকার একজনের মাধ্যমে এসেছে, এটার সাথে যে এত রাজনীতি সম্পৃক্ত এরকমটা ভাবার কি কারণ? প্র্যাকটিক্যাল হচ্ছে গণ অভ্যুত্থানের আলোচনাটা এই বাচ্চাগুলো ছাড়া সম্ভব না। আপনি তাকে বাচ্চা লোক বলেন, আপনি তাকে কটাক্ষ করেন, আপনি তাকে ছোট করতে পারেন, ওর বয়স নিয়ে প্রশ্ন করতে পারেন, ওদের অনেকে তদবির বাণিজ্য দুর্নীতিতে জড়ায় গেছে সেগুলো বলতে পারেন, বাট দিন শেষে এই বাচ্চা লোকদের নেতৃত্বেই তো গণ অভ্যুত্থানটা হয়েছে ভাই। দিস ইজ দ্য বটম লাইন। আমার ভালো লাগুক বা না লাগুক, তাহলে গণ 24-এর আলোচনা করবেন আর আপনি ওদেরকে
ওদের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করবেন না, স্বীকার করবেন না, এটা তো হইতে পারে না। সমস্যা হচ্ছে এইটা হইতে পারা না পারার প্রশ্ন না, এটা দিয়ে আসলে কনসিকুয়েন্স কি ক্রিয়েট করা হচ্ছে সেটা হচ্ছে মোর ডেঞ্জারাস। এই যে দেখেন এখন একজন আরেকজনকে এক্সপোজ করতেছে, একজন আরেকজনের বিপক্ষে লাগবে। আগামী কয়েক সপ্তাহ মাসের ভিতরে দেখবেন ক্যাম্পাস ভায়োলেন্স, কারণ ডাকসুতে নির্বাচন আসতেছে, রাকসুতে আসতেছে, চাকসুতে, জাহাঙ্গীরনগরে আসতেছে। ছাত্রদল, শিবির, এনসিপি মিলে ত্রিপক্ষীয় সংঘর্ষে শত শত ছাত্রছাত্রীর লাশ পড়বে ক্যাম্পাসে এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনী কলাপস করবে। কলাপস করার পরে যে আজকে একজন উপদেষ্টা বলেছে না 111-এর গন্ধ পাওয়া যাচ্ছে, এইগুলোই হচ্ছে 111 ক্রিয়েট করার পায়তারা এবং সেই বাস্তবতাগুলো আমরা দেখতে পাচ্ছি। এই জন্য বারবার বলেছি বিএনপি, জামাত, এনসিপি, চরমনাই, হেফাজত, আল্লাহর ওয়াস্তে নিজেদের এই ক্রেডিট যুদ্ধে যায়েন না। সবাই কিন্তু ক্রেডিট যুদ্ধ তো আমরা দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। সেটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস করার ব্যাপার। হলে টর্চারের ব্যাপারে দেখেন, আমরা যারা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি আওয়ামী লীগের সময় ছাত্র ছিলাম, ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা ছেলে মেয়েকে 10টা 15-10টার আগে কলাপসেবল গেট বন্ধ করে দিয়ে হলের গেটে আনা হয় সরকারি দলের ছাত্র সংগঠনের মিছিলে যাওয়ার জন্য। এখন ফার্স্ট ইয়ারের একটা ছেলে না বলতে পারে কিনা, তার সেই স্বাধীনতা আছে কিনা। একটা অজপাড়াগাঁয়ে থেকে, গ্রাম থেকে একটা ছেলে মেয়ে আসছে যার ঢাকাতে কারোর সাথে কোনো পরিচয় নাই, কাউকে সে চেনে না। তার 2000-3000 টাকার ভিতরে তার সংসারটা চালাইতে হবে, তার এই হলে থাকতে হবে, একটা টিউশনি করতে হবে। সে তখন মিছিলে না গিয়ে, সরকারি ছাত্র সংগঠন না করে, ছাত্রলীগ না করে কিভাবে চলবে? তাকে গণরুমে থাকতে হচ্ছে, তাকে অর্ডার ফলো করতে হচ্ছে, ওকে পিটা, ওকে মার, ওকে মিছিলে আন, ওকে ডেকে নে, ওর মোবাইল চেক কর। এগুলোই তো ছাত্রলীগ করিয়েছে। শুধু এইবার না, 80-র দশকে করেছে, 90-র দশকে করেছে। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের এই বাজে কালচারগুলো তো আমরা দেখেছি। মনে আছে এক সময় সাবেক পতিত আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন ছাত্রলীগে শিবির ঢুকে পড়েছে, মনে পড়েছে, এবং বহুবার বলেছে, 1-2বার না, বহুবার বলেছে। আওয়ামী লীগের কমিটিতে হাইব্রিড জামাত শিবির ঢুকতেছে, এগুলো বলেছে। এটা ঢুকবে কেন হচ্ছে? তাহলে এখন আমরা কি করে বুঝবো যে ছাত্রলীগ শিবিরে ঢুকবে না বা ঢুকছে না? বুঝতে পারবেন না তো, বুঝতে পারবেন না। এবং এটার জন্য হচ্ছে, আমার ফ্রেন্ড কারেক্টলি বলেছে, পলিটিক্যাল কালচার শুদ্ধ করা ছাড়া এটার কোনো মেশিন নাই। যে আপনি সকল রাজাকারকে আওয়ামী লীগ মেশিন দিয়ে ঢুকাই দিবেন, বঙ্গভবন 32 নম্বরের কোণা দিয়ে সে মুক্তিযোদ্ধা হয়ে বাইর হবে, এরকম কোনো মেশিন নাই। তারে আপনি ওই আওয়ামী লীগ অফিস থেকে মেশিনে ঢুকাই দিলে সে ধানমন্ডিতে মানে মুক্তিযোদ্ধা নাতিপুতি আকারে নাজিল হবে, এই কোনো মেশিন নাই। পলিটিক্যাল কালচার। 111-এর আশঙ্কার প্রসঙ্গে আসি। আপনি জানেন যে উপদেষ্টা মাহফুজ তিনি একটি পোস্ট করেছেন যে 1/11-র আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আপনিও কি সেরকম কোনো আশঙ্কা দেখছেন কিনা? আমি মাহফুজের স্ট্যাটাসটা দেখেছি। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছে দেশে অস্থিতিশীলতা তৈরির একটি পায়তারা চলছে। এর আগেও তিনি একবার আশঙ্কা প্রকাশ করেছিলেন বেশ কয়েকদিন আগে যে 111-এর মতন অবস্থা তৈরি হতেও পারে। দেখুন, 111 হচ্ছে, আর এর সাথে আরেকটা কথা যুক্ত করি, সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছে যে সরকারের এখন একটা নিরাপদ এক্সিট খুঁজে বের করা উচিত। তো নিরাপদ এক্সিট যখন আপনি বলেন, তখন একই সঙ্গে যে কথাটা না বলা থাকে সেটা হচ্ছে যে আপনার কর্মকাণ্ড গত 1 বছরে এমন কিছু ছিল যেটার পরিণতি হিসেবে আপনি একটা সম্মানজনক এক্সিট বা একটা সম্মানজনক প্রস্থান নাও হতে পারে আপনার, সে কারণেই এই ধরনের সাবধান বাণী উচ্চারণ করা হয়। এখন এই সরকারটির আসলে এক্সিট 3 ভাবে হতে পারে। এক হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে সকল দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি নির্বাচনের সময় ঠিক করে একটি নির্বাচন ডিক্লেয়ার করতে পারে, তাহলে বাংলাদেশ নির্বাচনের দিকে যাত্রা শুরু করলো এবং এই সরকার একটা সেফ এক্সিটে গেল বা এবং সম্মানজনক এক্সিটে গেল। সেকেন্ড হতে পারে যদি কোনো কু হয়, যদি এখানে কোনো কু হয়, তাহলে সেটাও এই সরকারের একটা এক্সিট হবে, তবে সেটা সম্মানজনক এক্সিট যে হবে না সেটা বলাই বাহুল্য। আর 3 হচ্ছে যদি আরেকটি গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানটি কেন হতে পারে? হতে পারে এই কারণে যে 1 বছর ধরে মানুষের যেই স্বপ্ন ছিল শুরুতে, যেই প্রত্যাশা ছিল, যেই নতুন রাজনীতির একটা চিন্তা মানুষের মধ্যে ছিল, সেইটা গত 1 বছরে ভীষণভাবে হোঁচট খেয়েছে। সো সেই জায়গা থেকে মানুষের মধ্যে ক্ষোভ, রাগ, যে কোনো একটা ছোট ঘটনা দিয়ে, যেটা তিউনিশিয়ায় হয়েছিল বোয়াজিজির ঘটনা দিয়ে, একটা ছোট্ট ঘটনা দিয়ে বেন আলীর পতন হয়েছে। সো এরকম ছোট একটা ঘটনা দিয়েও হতে পারে, কিংবা একটা গণ অভ্যুত্থান যেভাবে হয় সেভাবেও হতে পারে, জানি না, কিন্তু গণ অভ্যুত্থানে খুব বড় একটা কোনো সম্ভাবনা আমি দেখছি না। তাহলে যে দুটো
সম্ভাবনা বাকি থাকে। বাকি একটা হচ্ছে থাকছে। নির্বাচন যদি দেয়, আরেকটা হচ্ছে যদি কোনো মিলিটারি কু হয়, 1/11 এর মতো যদি কোনো ঘটনা ঘটে। আমরা সরকারকে নির্বাচনের ব্যাপারে খুব স্বচ্ছ এখনো দেখি নাই, অ্যাজ অন টুডে, আজকে রাত পর্যন্ত আমি বলছি, এখনো পর্যন্ত আমরা দেখিনি। ফর এক্সাম্পল, আমরা জানি না নির্বাচনটি কোন মাসে হতে যাচ্ছে, তারিখ তো দূরেই থাকুক, এবং পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপি কিন্তু বারবার নির্বাচনের সময়টা জানতে চাইছে। এবং একজন নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, একজন অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট হিসেবে আমার মনে হয় যে আমার কাছে যদি নির্বাচনের অ্যাটলিস্ট একটা ধারণা না থাকে যে কোন মাসে হতে যাচ্ছে, তারিখ দূরে থাক, তাহলে না আমি আমার মানে কর্মসূচি বা রুটিনটা আমি ঠিক করতে পারি না যে আমি আসলে কোন ক্ষেত্রে কতটুকু টাইম ইনভেস্ট করব। আমি এলাকায় সপ্তাহে কতদিন থাকবো, এখন 2 দিন থাকছি, এটা কি এনাফ, নাকি আমাকে 5 দিন এলাকায় থাকতে হবে? সো প্রতিটা ক্যান্ডিডেটের জন্যই এটা প্রযোজ্য, এবং তার ইলেকশন সে কিভাবে করবে, সাজানো, কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা, তাদেরকে ঠিক করা যে কারা কারা পোলিং স্টেশনগুলোতে বসবে, এজেন্ট হিসেবে কাজ করবে, কারা কারা মাঠে থাকবে, আমাদের মানে কৌশল কি হবে নির্বাচনের, অনেক কিছু ব্যাপার থাকে। আমি এই বিষয়গুলো তো আমরা কেউ জানতে পারছি না। আসবো আবার আপনার কাছে। যেমন ফুয়াদ, আপনারও কি তাই মনে হয় যে সরকারের সম্মানজনক এক্সিট খোঁজা উচিত? মানে সরকার কি এমন কিছু করছে যে সম্মানজনক এক্সিটের জন্য এখনই ভাবা উচিত? সরকারের এক্সিট তো আসলে সরকার অলরেডি বলে দিয়েছে, তারা তো নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই, এবং নির্বাচনের এই আলাপটাও আমার কাছে যথেষ্ট সন্দেহজনক মনে হয় বরাবরই। গত বছর সেপ্টেম্বর থেকে কন্টিনিউয়াসলি একই কথা বলা হচ্ছে যে ডিসেম্বর 25 থেকে জুন 26-এর ভিতর নির্বাচন হবে। এইটা বলবার পিছনে যে প্রস্তুতি দরকার, তারা ইলেকশন কমিশন গঠন করা, বারবার বলা, ডেকে আনা, সবগুলো তারা অলরেডি বলেছে। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে, এটা কন্টিনিউ চলছে এবং চলবে। এরপরে হচ্ছে মাস ঠিক করে দিয়েছে, এপ্রিলের ফার্স্ট উইক সেকেন্ড উইকে হবে। যদি সংস্কার বিচারের ব্যাপারে আমরা একমত হই, ফেব্রুয়ারিতে হতে পারে, এরকম একটা ওয়াদা, ইনফর্মাল ওয়াদা তারেক রহমানের সাথে করা হয়েছে। কিন্তু রুমিন যেটা বললেন যে স্পেসিফিক একটা ডেট তো আসলে আমরা জানি না কেউই, সেটা সরকার মাসও জানি না, সেটা দিয়ে দিলে কি এপ্রিলের কথা বলেছে, এপ্রিলের প্রথমার্ধের কথা বলেছে, আবার ফেব্রুয়ারির কথা হতে পারে, ফেব্রুয়ারি থেকে যদি পারা যায়, যদি কিন্তু তবে আছে এর ভিতরে আর কি তারেক রহমানের সাথে সংস্কার বিচার। যদি ঊর্ধ্বে আমরা উঠছি না কেন, এত সংশয়, যেখানে সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য 1/11 আশঙ্কা করছে, সেখানটায় কেন একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হচ্ছে না? দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের মতো দেশগুলোতে কত মাস আগে নির্বাচনের তারিখ দেওয়া সম্ভব? শিডিউল ঘোষণা করে কয়দিন আগে? 3 মাস আগে। এখন আপনি গত বছরের আগস্ট মাস থেকে বলছেন নির্বাচনের তারিখ দেন। নির্বাচিত সরকার থাকলে মানুষ কিন্তু জানে কোন সময়টা নির্বাচন হবে, কোন মাসটাতে নির্বাচন হবে। আমাদের কখনো জানা ছিল না তো, আমাদের বাংলাদেশের ইতিহাসে হাসিনার সময় বাদ দিয়ে মানুষ কিন্তু এটা জানে না। সোনার বাংলায় কখনোই ছিল না যে এই সময়টা আসলে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেবে এবং তত্ত্বাবধায়ক সরকার 3 মাস থাকবে, তারপর নির্বাচন কখন হচ্ছে, এগুলো তুই মানুষ জানে না। সোনার বাংলা এটা ছিল না আপা। সোনার বাংলায় সবাই হলো তবে কিন্তু দিয়ে বলেছে, সম্ভবত, হতে পারে, হওয়ার কথা। ভালো সময়গুলোর দিকে যদি তাকাই, আমরা তো আসলে ভালো সময়ের উদাহরণটাই টানবো। এটা আমেরিকার মতো না যে আপনার নভেম্বরের কোন সানডেতে কত তারিখে সন্ধ্যায় হবে, ইংল্যান্ডে মে মাসের কোন সানডেতে অথবা মানডেতে নির্বাচন হবে। মাসটা তো অ্যাট লিস্ট মাস তো বলা আছে, এপ্রিল বলা আছে। এখন আমি ধরেন আমি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলাম, ধরেন 12 তারিখ হবে ফেব্রুয়ারিতে। আপনার কাছে মনে হচ্ছে দেশ স্টেবল হয়ে যাবে? আজকে যা যা সংকট নিয়ে আপনি আলোচনা করছি, এগুলো সব বন্ধ হয়ে যাবে? আপনার আমি একটু আসি, কিছুই বন্ধ হবে না। ওকে, তখন বলবে, তখন যে তর্কটা নতুন করে আসবে, তাহলে আগিয়ে নিয়ে আসা যেত কিনা, এত দেরি করার কি দরকার? যদি প্রস্তুতি থাকে ডিসেম্বরে দিয়ে দেন ইলেকশনটা, আরো 2 মাস আগায় দেন। আপনারা চালাইতে পারছেন না, সম্মানজনক এক্সিটের আলোচনা চলছে। আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, আপনার কি মনে হয় যে নির্বাচন কি দেওয়ার মতো পরিস্থিতি কিনা, বা ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে দিতে পারবে কিনা? যদি এখন বড় দল সাপেক্ষে বলেন, তাদের প্রস্তুতির ঘাটতির কোনো অভাব নাই। না, আমি আইন শৃঙ্খলার কথা ওইটাই বলছি, সবকিছু মিলাই বলছি। যে বড় বিএনপির জন্য প্রস্তুতির কথা বলেন, বিএনপির সকল প্রস্তুতি আছে। বিএনপির নেতা কর্মীরা যারা নির্বাচন করবেন, শত শত হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা রেডি আছেন, তাদের সংগঠন আছে, ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত মারামারি করবার লোক আছে, সবকিছু আছে, ব্যাপক আয়োজন আছে বিএনপির, কোনো আয়োজনে ঘাটতি হবে না। এবং এমনও হইতে পারে 73 এবং 2018 নির্বাচনও হয়ে যেতে পারে। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনের দিন তারিখ দিলেই একটা ভালো নির্বাচনের নিশ্চয়তা আমি দেখতে পাচ্ছি না। কারণ যেই লেভেলের নিয়ন্ত্রণ মাঠ পর্যায়ে দরকার প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনীর, সেইটা এই সরকারের এখনো নাই। এবং এই দায়টা এই সরকারের না। আসলে একটি ভালো নির্বাচন দিতে পারবে আপনি মনে করেন? ইচ্ছায় কোনো ঘাটতি নাই, কিন্তু প্রথম থেকে তারা যেটা
পারে নাই সেটা হচ্ছে আওয়ামী অ্যাডমিনিস্ট্রেশনকে রিপ্লেস করে যে অথরিটি কায়েম করা দরকার ছিল আমাদের আর্ম ফোর্সেসের ভিতরে, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, গোয়েন্দা সংস্থার মধ্যে, সচিবালয়ের মধ্যে, এইটা তারা করতে পারে নাই। আসলে যে হয়ে উঠলো না, মূল কারণ কি রুমিন ফারহান, আমি আপনার কাছে শুনতে চাই। আর কি করলে আসলে পসিবল, এখনো তো কিছু সময় আছে, সেটা সরকার রাইট ট্র্যাকে আছে কিনা? দেখুন, সরকার শুরু থেকে রাইট ট্র্যাকে ছিল না। কেন আমি এই কথাটা বলছি? সরকার যে বিষয়গুলোতে প্রথম থেকে ফোকাস দেওয়া উচিত ছিল, সরকারের ফোকাস সেদিকে ছিল না। আমার মনে আছে সরকারের প্রথম দিকের অনেকগুলো মাস আমরা আসলে বোঝার চেষ্টা করেছি যে সরকারের মনোযোগ কোন দিকে। আওয়ামী লীগের যেই মানে কর্মকর্তা কর্মচারীরা এতদিন ধরে আওয়ামী লীগকে সার্ভিস দিয়ে আসছে, তাদেরকে সরিয়ে নতুন সেট অফ পিপল দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন চালানো। দুই হচ্ছে সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আমরা দক্ষ উপদেষ্টা পাই নাই, তারা ম্যাক্সিমামই আমলা নির্ভর, তাদের নিজস্ব কোনো অভিজ্ঞতা নাই, রাষ্ট্র পরিচালনা তো দূরেই থাক, তাদের রাজনীতিরও কোনো অভিজ্ঞতা নাই। সো সরকারের একেবারে রুট লেভেল পর্যন্ত তাদের সংগঠন থাকবে, তাদের একটা নিয়ন্ত্রণ থাকবে, সেটা আশা করাটাও ভুল ছিল, মানে সেটাও হওয়ার কথা ছিল না। সো সরকারের যেটা উচিত ছিল কিছু দক্ষ মানুষকে তাদের ক্যাবিনেটের মধ্যে ঢোকানো, সেটাও সরকার করে নাই। এমনকি কিছু কিছু উপদেষ্টা উপর্যুপরি ব্যর্থ হওয়ার পরেও তাদের বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে দেখিনি। ফর এক্সাম্পল, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করেন, তিনি ডেভিল হান্ট করেন, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় না। তো এই মানুষটিকে সরিয়ে আপনি কেন আরেকজনকে আনছেন না? পলিটিক্যাল গভর্নমেন্ট আনে না বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট মনে করে এটা তার এক ধরনের পরাজয়। সো সে তার ব্যর্থ মন্ত্রীকে দিয়েই চালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এই সরকারটার তো পরাজয় বা জয়ের কোনো খেলা ছিল না মানুষের সাথে। এই সরকারটা তো আসলে গণমানুষের সরকার ছিল। সো যেই মন্ত্রী পারফর্ম করতে পারছে না তাকে সরিয়ে দেওয়া। ফর এক্সাম্পল, আসিফ মাহমুদ, ছাত্র উপদেষ্টা, একটার পর একটা অভিযোগ তার বিরুদ্ধে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত, এবং তার পিএস এর বিরুদ্ধে এখন পর্যন্ত তাকে ডেকে সরকার কোনো জবাব চায় পর্যন্ত নাই। সো আপনি আমাকে বলেন, এগুলো কি মানুষকে একটা মেসেজ দেয় না যে তোমরা চোরে খাও, যা খুশি করতে পারো? এবং কর্মকর্তা কর্মচারীরা যারা আমলা এবং প্রশাসনে আছেন, পুলিশে আছেন, তারা মনে করেছেন যে প্রথমত এই সরকার কতদিন আছে তারা জানে না, দ্বিতীয়ত এই সরকার যেভাবে ফেল করা শুরু করেছে, সো এই সরকারকে সার্ভিস দেওয়ার কোনো অর্থ হয় না, ইটস আ ফেইল গভর্নমেন্ট। সো তারাও তাদের যেই সার্ভিস দেওয়ার কথা তারা সেটা দেয়নি। দুই হচ্ছে, আমরা দেখলাম যে সরকার মানে 11টা সংস্কার কমিশন করেছে, এবং 11টা সংস্কার কমিশন কিন্তু তাদের রিপোর্ট মোটামুটি যথাসময় দিয়েছে, কিন্তু সেগুলোকে নিয়ে রাইট ট্র্যাকে কাজ করা না, সরকার ওই সংবিধান সংস্কার নিয়েই বসে আছে। আরও তো সংস্কার কমিশন আছে, এবং শিক্ষা কমিশন হয়ই নাই। বাকি যেটা সবচেয়ে বেশি জরুরি ছিল। এই সরকারটি যখন দেখেছে যে তাদের অভিজ্ঞতা নেই, তাদের রুট লেভেল পর্যন্ত কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই, এবং এই সরকারটি পেয়েছে সত্যি একটা ভঙ্গুর দেশ, অর্থনীতির দিক দিয়েও ভঙ্গুর, রাজনীতির দিক দিয়েও ভঙ্গুর, সামাজিক যেই টেক্সচার সেটার দিক দিয়েও ভঙ্গুর। সো সকল দিক থেকে এতটা ভেঙে পড়া একটা রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য যতটুকু কেপেবল ক্যাবিনেট দরকার, উপদেষ্টার আন্ডারে কয়েকটি করে মন্ত্রণালয় এতদিন ধরে, এবং শুরুতে তো আমরা শুনতাম যে উপদেষ্টারা বলছে আমরা কাজ করতে 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 ঘুমানোরই সময় পাই না, বিদেশে গিয়ে নাকি ওনারা ঘুমান। তো এরকম অবস্থায় তাদেরকে ফেলা হয়েছে। সো আমি মনে করি যে শুরু থেকে একটা পরিকল্পনা তো থাকবে যে আমি এতদিন থাকবো, এই কাজ করব, এদেরকে দিয়ে কাজ করব, এরা যদি না পারে এই সেট অফ পিপলকে আমি এদের জায়গায় পরিবর্তন করে নিয়ে আসবো। এই কোনো প্ল্যানিং এই গভর্নমেন্টের আছে বলে মনে হয়নি। এবং লাস্ট আমি একটা কথা দিয়ে শেষ করি, আমাদের প্রধান উপদেষ্টা তিনি যখন অভিমানী বালকের মতন আরেক দলের প্রধানকে ডেকে এনে বলেন আমি পদত্যাগ করব, তখন আসলে ওনার অধীনে যে রাষ্ট্র কাঠামোতে বিভিন্ন স্তরে স্তরে যে কর্মকর্তা কর্মচারীরা থাকে, তারা আসলে ওনাকে খুব গুরুত্বের সঙ্গে নেন বলেও আমার মনে হয় না, কারণ এটা খুবই চাইল্ডিশ এবং খুবই অভিমানী বালকের মতো কথা। ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, ব্যারিস্টার আসিফ ফুয়াদ, আপনারা দুজনই আসলে আইনজীবী, যে কারণে আমি বিষয়টা আনতে চাইছি। আপনি যেমন ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যে বিচার চলছে সেই বিচার নিয়ে একটি আর্টিকেল লিখেছেন, তিনি কয়েকটি প্রশ্ন এখানে উত্থাপন করেছেন, এবং একটি জায়গা আমি একটু আপনাদের সামনে আনতে চাইছি, যেখানে তিনি বলেছেন যে রায়ের ফলে, চিফ প্রসিকিউটরের কথা উনি উল্লেখ করছেন, যে রায়ের ফলে একসময় যেসব ব্যক্তির পক্ষে আইনি লড়াই করেছিলেন, কি আমরাও তাদেরকে এই সুযোগটা রেখে দিয়ে যাচ্ছি কিনা যে বিচারিক হত্যাকাণ্ড বা মামলা নিয়ে প্রশ্ন তোলার মতো। আপনার মন্তব্য দিয়ে শুরু করি। এই তর্কটা কিন্তু শুরু থেকে ছিল। যারা হাসিনার বিচার করবার প্রশ্ন যখন এসছে, তখন কি আমরা কমপ্লিটলি মেম্বার স্টেট হিসাবে আইসিসির কাছে এটা সুপর্দ করতে পারতাম কিনা, অথবা জাতিসংঘের তত্ত্বাবধানে এখানে
ওয়ার ক্রাইম অথবা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির আলাদা স্পেশালিস্ট ট্রাইব্যুনাল বাংলাদেশে হতে পারতো কিনা, এই প্রশ্ন কিন্তু ছিল তখন। কিন্তু ওই যে আমার লার্ন ফ্রেন্ড যেটা বলছিলেন যে গভর্নমেন্ট তার প্রায়োরিটি সেট করতে এত বিলম্ব করেছে, এবং ইনফ্যাক্ট আমি বোধ করি যে একটা জাতীয় সরকার হওয়া দরকার ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বে। তাহলে যেটা হতো, রাজনৈতিক দলগুলোকে কয়দিন পর পর ডেকে কনসাল্ট করা, সাহায্য চাওয়া অথবা আশ্বস্ত হওয়ার যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো থাকতো না। কমিশন করে সংস্কার করবার জন্য যে 6-8 মাস সময় নিতে হয়েছে, এগুলোর প্রয়োজন ছিল না। জাতীয় সরকার হলে যেটা হতো, এটা ডিসাইসিভলি ক্যাবিনেট করে ফেলতে পারতো তখনই, এটা করা দরকার, লেটস গেট ইট ডান। এবং সেটা কতদিনের জন্য হতো? চিরকাল তো জাতীয় সরকার থাকতে এটা পারতো না, তখন একটা সবাই মিলে ঠিক নির্বাচনের করতো। প্রশ্ন আছে, সবাই মিলেই ঠিক করতো। কারণ আজকে যারা ঐক্যমত কমিশনে যাচ্ছে তারা মিলেই তো জাতীয় সরকারটা হতো, পরামর্শের ভিত্তিতেই হতো। আপনি টেকনোক্র্যাটও কিছু নিতেন, পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেশনও থাকতো, টেকনোক্র্যাটও আপনি বাইরে থেকে নিতে পারতেন। জাতীয় সরকার না হবার কারণে যেটা হয়েছে যে ব্যুরোক্রেসি ডিল করা, সিভিল সোসাইটি মেম্বার তো সবাই এনজিও ব্যবসা করেছে, বিভিন্ন জায়গাতে চাকরি জীবনে কাজ টাজ করেছে, রাষ্ট্রকে তো তারা ভিতর থেকে দেখে নাই। পলিটিশিয়ানরা রাষ্ট্রকে যেভাবে ভিতর থেকে দেখে, বোঝে, জনগণের হয়ে ফিল করে, সেই জায়গায় তাদের ঘাটতি আছে। সময় খুব কম, তো একেবারেই সেই কম। জায়গাতে আমরা বোধ করছি যে চিফ প্রসিকিউটর এবং আইসিটি ট্রাইব্যুনালকে আমরা আহ্বান জানাবো, ডেভিড বার্গম্যান যেই প্রসেসের কথা নিয়ে ফ্লজের আশঙ্কা করছেন অথবা বেইনসাফির সম্ভাবনা দেখতে পাচ্ছেন, দীর্ঘমেয়াদে সমালোচিত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সেখানে কোনো আইনি সেই পরিবর্তন জায়গাটা যদি দরকার আইনি পড়ে, পরিবর্তন যদি দরকার হয়, আশ্বস্ত করতে হয় ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আমাদের বিচারিক স্বচ্ছতার ব্যাপারে, কিন্তু সেগুলো এই করা মামলাটা উচিত। তো এত এভিডেন্স আছে, এটা কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নিয়ে যেত কিনা মিস্টার রুবিন ফারহানা? এখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার আছে, এবং বাংলাদেশে এই বিচারটি অতীতেও হয়েছে, কিন্তু বিচারের যেই জায়গাগুলোতে আগে প্রশ্ন উঠেছে সেগুলো হচ্ছে, আমরা দেখেছি স্কাইপ কেলেঙ্কারির কথা, আমরা শুনেছি সুখরঞ্জন বালির কথা, যাকে ভারতে পাওয়া গিয়েছিল। সুতরাং আপনি যখন এভিডেন্সকে ট্যাম্পারিং করার চেষ্টা করবেন, উইটনেসকে ভয় দেখাবেন এবং এইভাবে একটি মামলাকে প্রমাণ করার চেষ্টা করবেন, ওখানে প্রসিকিউটরদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এসছে, তো ইত্যাদি কারণেই কিন্তু আমরা সেই সময় ট্রায়ালটাকে বলেছিলাম যে জুডিশিয়াল কিলিং হচ্ছে এখানে। এটা আসলে কোনো প্রপার প্রসেস ফলো করে সেই সময় ট্রায়াল হয় নাই। এখন যেটা হয়েছে, আমি দেখলাম যে পুরো ওপেন বলতে একেবারে টেলিভিশন অন স্ক্রিন দেখানো হচ্ছে, এটা বোধহয় লাইভ যাচ্ছে, তাই না? ওখানে যে ট্রায়ালটা হচ্ছে, ইট ইজ ভেরি মানে পাবলিক, মানে এটা পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ চাইলে এটাকে ফলো করতে পারে। সো আমার মনে হয় আগে যেই কমপ্লেইনগুলো উঠেছে সেটা এই ক্ষেত্রে ওঠাটা বা তোলাটা একটু বোধহয় ডিফিকাল্ট হবে। তবে অন্য জায়গায় আমার কিছু প্রশ্ন আছে। আমরা এমন সব মামলা, এমন সব ব্যক্তিদের বিরুদ্ধে দিয়েছি যেই মামলাগুলো তাদের ক্ষেত্রে প্রমাণ করাটা, এভিডেন্স দিয়ে প্রমাণ করাটা কঠিন হবে। ফর এক্সাম্পল, সালমান এফ রহমান 10টা খুন করেছে, এটা আপনার প্রমাণ করা কঠিন হবে। তার চেয়ে অনেক সহজ হবে এটা প্রমাণ করা যে বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারির মূল হোতা হচ্ছে সালমান এফ রহমান। সেটা আপনি ব্যাংক বলেন, সেটা আপনি শেয়ার বাজার বলেন, সেটা আপনি যেটাই বলেন না কেন। কিংবা ধরুন আপনি যখন সাবেক চিফ জাস্টিস খায়রুল হককে 5টা খুনের মামলা দেন, তখন কিন্তু খুব ক্রেডিবল হয় না, বরং অনেক বেশি ক্রেডিবল হতো যদি আপনি তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তিনি অ্যাজ আ চিফ জাস্টিস যে জুডিশিয়াল মিসকন্ডাক্ট গুলো তিনি করেছেন সেগুলোর বিচার যদি আপনি করতেন। মানে আপনি না মামলা দিচ্ছেন হরে দরে, এবং আপনি জানেন, নিজেও জানেন যে এই মামলাগুলো প্রমাণ করা খুব কঠিন হবে। সো এই দিক থেকে আমার মনে হয় এই মামলাগুলোর যেই মানে আমরা এত বিচারের কথা বলছি কিন্তু সেই বিচারের মধ্যেই তো আসলে যদি মামলাগুলো ঠিকভাবে না হয়ে থাকে, এই ফ্লজ নিয়ে, তাহলে বিচার, সুষ্ঠু বিচার কিভাবে হবে? মিস্টার আসিফ জামান ফুয়াদ 100 কোটি টাকা লুটপাট করছে, মানে আপনি তাকে তো সরকারি এভিডেন্স আছে তাকে শায়েস্তা করবার জন্য। মাশরাফি সাকিবের বিরুদ্ধে আপনি খুনের মামলা দিয়েছেন, অথচ সাকিবকে তো আপনি জুয়ার মামলা দিবেন। ও তো গোল্ড স্মাগলার, ও তো বাংলাদেশের হাইয়েস্ট ক্রিমিনাল যদি বলেন আপনি, মানে মাফিয়া সেন্সে ও তো হি ইজ ওয়ান অফ देम। তাকে আপনি খুনের মামলা দিয়েছেন, কিভাবে প্রমাণ করবেন? বা যাকে হত্যার দোষর হিসেবে বলা যায়, সহযোগিতাকারী বলা যায়, এরকম আমি জানতে চাই দুজনের মন্তব্য। পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানীর বাইরে আপনি বলেন তো? তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো? কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন? কটা পলিটিশিয়ান এসছে বাপের জমিদারি থেকে? ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে। আমি জেনে বলছি আপনাকে, সকল দলেরই এক চিত্র। ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো
2-3 পুরুষের ইয়ে তো দূরেই থাক, এক পুরুষের শিক্ষাও খুঁজে পাবেন না। তো তারা এখন আমরা অনেকগুলো বিষয়ে আমরা বড় বড় কথা জায়গায় বলবো। চলে যায় না, আমি শেষ করছি। সো নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে ঢুকতে পারি, কিন্তু এটা তো ইয়াবা ব্যবসার মতো, এটা তো হেরোইন ব্যবসার মতো, আমি তো রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাব। সো আমি বরং সরকারি দলের সঙ্গেই থাকি, এখানে নীতি আদর্শের কোনো কারবারই নাই, এখানে নীতি আদর্শের কোনো বিষয় এখানে কাজ এই করে জায়গা না। থেকে আমরা বের হতে পারলাম না, পার হতে পারি নাই তো। 12 থেকে আমরা চাইছি, আপনাকে কে বললো 12 হতে আমরা চাইছি? নাহলে এত বড় একটা সুযোগ এক বছরে আমরা হেলায় হারালাম কি করে? এই যে নতুন নতুন ছেলেরা যাদের উপরে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ বাজি ধরেছিল, সেই ছেলেরা প্রাণ নিয়ে ঘুরতে হয় কেন? সেই ছেলেরা রিক্সাওয়ালা পিতার সন্তান হয়ে তাকে 6 কোটি টাকা 7 কোটি টাকার চেক বাড়িতে জমাতে হয় কেন? তার মানে তার তো পুরো ফিলসফিটাই আমাদের পলিটিক্সের যে মূল ধারা, রাজনীতিতে ঢোকো টাকা কামাও, রাজনীতিতে ঢোকো সম্পদ বানাও, এই দিকে চলে গেছে। তো কোথায় আমাদের ভিন্ন ধারার পলিটিক্স? রাইট। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে দাবি আছে। ব্যারিস্টার আসরজন ফুয়াদ, আপনার কাছে জানতে চাই এটা কিভাবে হতে পারে এবং এটা যে প্রয়োজন না সে মতটাও আছে, আমি শুনবো আপনার কথা শুনে। প্রথম কথা হচ্ছে এটার কনস্টিটিউশনাল স্ট্যাটাস দিতে হবে। আমি যে আগে বলেছি যে আমরা কি ভুল করেছি, তার ভিতর একটা তো বললাম জাতীয় সরকার না করতে পারাটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে 106-এ সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া এবং কনস্টিটিউশন সাসপেন্ড না করা ইমিডিয়েটলি, এইটা হচ্ছে আমাদের হিস্টোরিক সেকেন্ড ভুল। এইটার মাসুল দিতে হবে এখন জুলাই সনদের মধ্য দিয়ে। কিভাবে করতে হবে সেটা হচ্ছে জুলাই সনদকে আপনার সুপ্রিম রেভলিউশনারি প্রোক্লামেশন আকারে ঘোষণা করতে হবে, এবং যেটার মাধ্যমে হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন টু দ্য এক্সটেন্ট সাসপেন্ড হয়ে যাবে, যেটা এটার সাথে কন্ট্রাডিক্ট করবে। কনফর্মিটিতে থাকলে হচ্ছে এটা অ্যালাউড হবে, কাজ কন্টিনিউ করবে। দ্বিতীয়ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন কবে হবে, বানাবো কোন ইঞ্জিনিয়ার কি দিয়ে, কোন কোম্পানি দিয়ে, কত টাকার ইট লাগবে, শেষ করতে হবে, কত টাকার সুরকি লাগবে, একদমই ওটা সময় হলো শেষ। সনদে। ব্যারিস্টার রুমেন। হ্যাঁ, আগামীকালকে জুলাই সনদ ঘোষিত হতে ঘোষণাপত্র। সনদের আইনি ভিত্তিটা নিয়ে আপনার মন্তব্য দিয়েছে। সনদের আইনি ভিত্তির খুব প্রয়োজন আছে বলে মনে করি না, বিকজ এখানে যেহেতু সকল রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছে সই করে সেই সনদটি তৈরি করছে, সুতরাং আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাক না কেন তাদের পক্ষে কিন্তু এই সনদের বাইরে গিয়ে কাজ করাটা আর্টিকেল খুব 106 এর যে difficult হবে প্রসঙ্গটি যাবে। এখানে ব্যারিস্টার ফুয়াদ বললেন, আর্টিকেল 106 এর প্রসঙ্গ যদি আপনারা, তাহলে তো অনেকগুলো প্রশ্ন চলে আসবে। ধরুন আর্টিকেল 106-এ খুবই স্পেসিফিক এবং লিমিটেড পাওয়ার দেয়া হয়েছে এই সরকারকে, যে কেবলমাত্র নির্বাহী কার্যাবলী সম্পাদন। 1, 2 হচ্ছে ওই সময়ে চিফ জাস্টিস সহ সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের জজেরা সবাই ছিলেন হচ্ছে কি বলে ওটাকে, ক্যান্টনমেন্টে, সেনা সদস্য। শেষ করে দিতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীকাল।